এখন উদ্ধার করা যায়নি ভারতে হত্যা শিকার এমপি আনারের মরদেহ। প্রাইভেট কার আটক, তদন্ত জোরদার কলকাতা পুলিশের। রাজধানীর বাড্ডায় 65টি হাত বোমা ও সরঞ্জাম সহ আটক 3 কারিগর। উপজেলা নির্বাচনে ব্যবহারের পরিকল্পনা ছিল বলছে র্যাব। শরিক দলগুলোর খুব অভিমানের মধ্যে আজ গণভবনে বৈঠকে বসে 14 দল। শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন জোট নেতারা। এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8 হজ এজেন্সি। আটকে আছে 20,000 মানুষের হজ যাত্রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং ট্রেনের অ্যাক্সিডেন্টের জন্য কাটতে হচ্ছে 8 টিকিট। কমলাপুরের টিকিট কাউন্টার প্রকাশ্যে চলছে নানা অনিয়ম। নীরব রেল কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের এই সংসদ সদস্য ঠিক কিভাবে খুন করা হয় তা নিয়ে জমাট বাঁধছে রহস্য। কলকাতা পুলিশ বলছে 13 মে নিউ টাউনের আবাসনেই শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। খুনের পর টুকরো টুকরো করে কাটা হয় দেহ। 16 থেকে 18 মে পর্যন্ত 3 দিন ধরে দেহাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়। দেহের কিছু অংশ এই ফ্ল্যাটের ফ্রিজে রাখা হয়েছে বলেও জানায় পুলিশ। ফ্ল্যাট থেকে প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা প্লাস্টিক ব্যাগে ভরে দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। তবে দেহাংশ কারা ফেলে রেখেছে, কোথায় ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে হত্যায় ব্যবহার হয়েছে সন্দেহে একটি লাল রঙের প্রাইভেট কার জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে গাড়িটি জব্দ করে তারা আটক করা হয় গাড়ির মালিককে। এর মধ্যে গাড়িটিতে তল্লাশি চালিয়েছে ফরেনসিক বিভাগ। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড এবং তাতে জড়িতদের তীর ও তার বন্ধু শাহিনের দিকে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। এমপি আনারের হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ স্নেহা, আসলে বিগত কয়েকদিন যাবৎ ঝিনাইদহ 4-এর এমপি আনোয়ারুল আজিম আনারের যে নিখোঁজের ঘটনাটি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু গতকাল সকাল 11:30টার দিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন জানানো হয় এমপির মরদেহ উদ্ধার করা হয়েছে নিউ টাউন এলাকা থেকে, তখন থেকেই কিন্তু আসলে মানুষের ভিতরে যে নিখোঁজের এমপি আনার কি অবস্থায় আছে, কোথায় আছেন, যে বিষয়টি নিয়ে আসলে ধূম্রজাল ছিল সেটি কিন্তু সেই সংখ্যাটা কিন্তু কেটে যায়। পরবর্তীতে যেটি দাঁড়িয়েছে যে আসলে এমপি আনোয়ারুল আজিম আনারের যে হত্যাকারী বা কিভাবে হত্যা করলো এই বিষয়টি কিন্তু নিয়ে এখন পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে কিন্তু সেই ধূম্রজাল এবং কৌতূহল কিন্তু প্রচন্ড রকম লক্ষ্য করা গেছে। যদিও কিছু গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে যে এমপি আনারকে ওখানে খুন করা হয়েছে এবং খুনের সাথে জড়িত সবাই বাংলাদেশি। এর মাঝে যার নামটি খুব বেশিভাবে আসলে আসছে মূল পরিকল্পনাকারী শাহিন কিন্তু কালীগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরেই কিন্তু তার বাড়ি। যদিও তিনি আমেরিকা একজন প্রবাসী। এখন আমি দাঁড়িয়ে আছি এমপি আনারের যে বাড়ি সেই বাড়ির সামনে। আমি এখন কথা বলতে চাই স্থানীয় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওনাদের আসলে এই মুহূর্তে ওনাদের চাওয়াটা কি বা ওনারা কি বলতে যাচ্ছেন, আমি একটু সরাসরি ওনার সাথে কথা বলি। ভাই, এখন আপনাদের এমপি মহোদয়ের যে মৃত্যুর বিষয়টি, এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের স্থানীয়ভাবে আপনারা কি ভাবছেন, যেহেতু মরদেহ এখন উদ্ধার করা হয়নি, বা আপনাদের দাবি কি এখন? আমাদের কালীগঞ্জের প্রাণের দাবি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়ের লাশের যেটুকুই অংশ আমরা রাষ্ট্র উদ্ধার করতে পারে বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, তার লাশের যেটুকুই পাওয়া যাক, অন্তত একটা কফিন আমাদের কালীগঞ্জবাসীর সামনে সেটা আনা হোক। সেটা কালীগঞ্জবাসীর প্রাণের দাবি। যে দীর্ঘদিন কালীগঞ্জের মানুষকে তিনি সেবা দিয়ে গেছেন, সেই সেবার অংশ হিসেবে তার সর্বশেষ চাটুকু মানুষের ভালোবাসা সেটা যেন
সচক্ষে মানুষ দেখতে পারে। এটা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের সমন্বয়ে যেন আমাদের সেই লাশের অবস্থানটুকু আমাদের সামনে তুলে ধরে। এছাড়া আমাদের আর বলার কিছু নেই। হ্যাঁ, ধন্যবাদ। স্নেহা, আসলে যেমনটি শুনছিলেন, নেতা কর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষের আসলে একটি দাবি যে এমপি আজমের যে মরদেহ আসলে এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি, সেটা খুব দ্রুতই উদ্ধার করে যতটুকু দেহবাশেষ উদ্ধার করা হোক না কেন, সেটি যেন ঝিনাইদহ কালীগঞ্জের মাটিতে এসে তার সাধারণ মানুষের মাঝে যেন অন্তত দেখানো হয় এবং রাষ্ট্রীয়ভাবে একজন এমপি মহোদয় রাষ্ট্রীয়ভাবে যেন তাকে সবাই শেষ শ্রদ্ধা জানিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতে পারে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। রাজধানীর পূর্ব বাজার টেকপাড়ায় একটি বাসা থেকে 65টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয় ভাড়াটের 3 বোমা কারিগরকে। তবে এখনও লাপাত্তা চক্রের হোতা সচিব ও মাসুম। বুধবার রাতে শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এসব বোমা ব্যবহার হতো বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত আল রোমানের রিপোর্টে। বিপজ্জনক এই বোমাগুলো বুধবার রাতেই পাঠানো হবে গাজীপুরে। এমন গোপন সংবাদে সন্ধ্যার পরই রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ার টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র্যাব। তল্লাশি চালিয়ে পাওয়া যায় 65টি বিপজ্জনক হাত বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ফাহিম, লিমন ও আকুল নামের 3 জনকে। র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ দলটি বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামে এক ব্যক্তির মাধ্যমে গ্রেপ্তার 3 জন 26,000 টাকার বিনিময়ে কাজের জন্য আসে। তারা মূলত জুতা কারখানার শ্রমিক। আমরা গত 8 থেকে 10 দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ, তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এই বোমা ব্যবহারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। চক্রটি বোমা তৈরির জন্য রাজধানীর ডেমরা ও সাভারে নিয়মিত বাসা খুঁজে না পেয়ে বাড্ডার এই বাসাটিতে গড়ে তোলে কারখানা। চক্রের সঙ্গে বাড়ি মালিক জড়িত কিনা তা খতিয়ে দেখছে র্যাব। অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের RGS 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। চক্রের হোতা সজীব ও মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সজীব বাসা ভাড়ার কাজ করত, আর ক্রেতা খোঁজার দায়িত্বে ছিল মাসুম, জানান এই র্যাব কর্মকর্তা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোনো ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানায় দায়ের করা হয়নি কোনো মামলা। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে রায়পুরায় নিহতের বাড়িতে আছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, মরদেহ কোথায় রাখা হয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মরদেহ এখন নরসিংদী সদর হাসপাতাল মর্গে আছে। সেখানে ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আমাদেরকে পুলিশ। আমি এই মুহূর্তে আছি নরসিংদী রায়পুরা উপজেলার চরসুবুদ্দিতে, যেখানে নিহত সুমন মিয়ার বাড়ি। নিহত সুমন মিয়ার এই গতকালকে সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত হয়েছেন। তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং গ্রাম থেকে তার শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক এবং নেতাকর্মীরা তার গ্রামের বাড়িতে ভিড় জমাচ্ছেন এবং তারা নিহতের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে এই যে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। এই ঘটনায় তার যে সমর্থক তাদের মধ্যে খুব বিরাজ করছে। আমি নিহত সুমন মিয়ার বাবা, বর্তমানে চরসুবর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে একটু জানতে চাবো যে আপনার ছেলে যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আপনার দাবিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় নেতৃবৃন্দ, এলাকাবাসী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন রায়পুরাবাসী, আমি চরসুবর্দী ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমার 4 মেয়ে 3 ছেলের মধ্যে সুমন আমার মেজ ছেলে। সে সুশিক্ষায় শিক্ষিত, সে কলেজে রাজনীতি করেছেন। তার রাজনীতি পেশা, বাবা যেহেতু মানুষের পাশে থাকে আমিও কিছু থাকবো, এটা হলো তার কথা। সেই সুবাদে সেই ভাইস চেয়ারম্যান নির্বাচন আমাদের রায়পুরার যিনি রাজা রাজউদ্দিন আহমেদ রাজু দীর্ঘ 53 বছর মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। উনি ওনার মনোনীত প্যানেল লাকি এবং সুমন জোসনাকে সমর্থন দিয়েছেন। সেই সুবাদে নির্বাচনের প্রচারণার কাজ চালাচ্ছিলেন। সেই কাজ চালাতে গিয়ে গতকালকে নির্মমভাবে আমার ছেলেকে মারা হয়েছে। কিন্তু এটা কখনো আশা করিনি। ভোট যার যার ভোট সে দিবে, স্বাধীনভাবে চলাফেরা করবে। এখানে একজন প্রার্থী ভোট চাইতে গিয়ে তার মৃত্যুবরণ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী। আপনিও পিতাহারা, আজকে আমি আমার সন্তান হারা হয়েছি। দীর্ঘ 2011 সালে আমার ছেলেকে বিবাহ করাইছি। সেই ছেলে হেলিকপ্টারের মাধ্যমে তার বউকে বাড়িতে উঠায় নিয়ে আসছিলেন। সেই সুমন, তার স্ত্রীর বাচ্চা হয় না গর্ভে, গত 4-6 মাস যাবৎ ইন্ডিয়া রেখে তাকে চিকিৎসা করে তার গর্ভে বাচ্চা আসছে। আগামীকালকে সন্তান ডেলিভারির কথা। আজকে আমার ছেলে দুনিয়াতে নেই, কালকে তার বাচ্চা হবে, সে বাচ্চাটা কোথায় যেতে পারেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইন প্রশাসনের কাছে আমি এটার সুবিচার চাই। এই দেশটা স্বাধীন দেশ, যার যার ইচ্ছা মতো চলবে, সেটার মধ্যে যাতে কোনো রকম কারো কোনো দাবি না থাকে, আমি সে চেষ্টা করব। কথা বলে যাচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে যাচ্ছি। আমি আসলে কথা বলতে গেলে তো প্রশাসনের বাইরে চলে যাবে। আমি মাননীয় এসপি মহোদয়ের কাছে গিয়েছি যে রায়পুরা নির্বাচনটাকে আপনি খেয়াল রাখবেন। উনি বলছে আপনি যান, অথচ বিভিন্ন জায়গায় তার কথাবার্তা এটা অন্যরকম মনে হচ্ছিল। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নরসিংদীর রায়পুরায় একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার নিহতের সর্বশেষ খবরাখবর। শরিক দলগুলোর দীর্ঘদিনের ক্ষোভ অভিমানের মধ্যে বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। নেতারা জানান, এই বৈঠকে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ঠিক হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রস্তাবনা রাখেন সামনে, তা নিয়েই হবে আলোচনা। শরিক নেতারা বলছেন, এখনো বৈষম্য কমেনি, বেড়েছে সাম্প্রদায়িকতা, ফলে 14 দলের প্রাসঙ্গিকতা থাকছেই। জয় যাদবের রিপোর্ট। 2018 নির্বাচনের পর থেকে সরকারে না থাকা আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশলে কাঙ্ক্ষিত সংসদ সদস্য মনোনয়ন না পাওয়া সহ নানা ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট 14 দলের শরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ। রাখঢাক না রেখে শরিক নেতারা তা বলছেনও। মার্জিনালাইজড হয়ে গেছে 14 দল, এইটা আমরা রাখছি আর কি। মনে হয় এখন এটা রাখার খাতিরে রাখা, এটা পলিটিক্যাল মিনিংফুল আমরা যেরকম ফিল করি, আওয়ামী লীগ সেটা ফিল করে কিনা আমাদের কাছে মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই 14 দলকে তো প্র্যাকটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। তারা কি কোনো স্পেস দিয়েছে? তারা বরঞ্চ স্পেস দিয়েছে মৌলবাদীদের, আমাদের না, আমাদের কোনো স্পেস দেয়নি তারা।
আপনি একটা স্কুল কমিটি করতে গেলেও সেখানে গিয়ে আওয়ামী লীগ জামাতের সাথে গিয়ে ইউনাইট করে, আমাদের তারা বিরোধিতা করে। এমন প্রেক্ষাপটে 5.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বসছে কেন্দ্রীয় 14 দল। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে 14 দলের আগামী দিনের রাজনীতির গতিপথ ঠিক হবে বলে জানান নেতারা। আশা করি সেই বৈঠকে আমরা মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রস্তাবটা নিয়ে গবেষণা করব। সুতরাং এক বৈঠকেই নিষ্পত্তি হবে না, আর ওনার সঙ্গে বৈঠকের পরে আরও কয়েকটা বৈঠক লাগবে 14 দলের চূড়ান্ত আগামী 5 বছরের কর্মপন্থা ঠিক করার জন্য। প্রথমে যে আলোচনার পরিবেশটা কী হবে তার উপর নির্ভর করে। যদি প্রথম জুড়ে যদি আলোচনা একটা বক্তৃতা হয়ে শেষ হয়ে যায়, মনোলগ হয়, ডায়ালগ যদি না হয়, তাহলে তো কোনো লাভ নেই এসব বৈঠক করে। আর যদি রিয়েলি সিরিয়াসলি আলোচনা হয়, আলোচনা তো আমরা মনেই করি যে দলে যে প্রাসঙ্গিকতা ছিল সেটাকে কার্যক্রম করতে গেলে পরে আমাদের তার রাজনৈতিক সাংগঠনিক সমস্ত বিষয়গুলোকে দেখেই আমাদেরকে এগোতে হবে। সমন্বয়ক আমির হোসেন আমু জানান, অভিমান থেকেই ক্ষোভের কথা বলছেন শরিকরা, কিন্তু যে অভিন্ন 23 দফার ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল তা অটুট আছে এবং থাকবে। মানুষ ক্ষোভ, অভিমান অনেক সময় অনেক কিছু বলে। জোট আছে, থাকবে। আমি তো বারবার বলছি এই জোট ভাঙার কোনো সম্ভাবনা নাই। যে আদর্শ নিয়ে 23 দফার ভিত্তিতে এটা এই অনুযায়ী অভিন্ন লক্ষ্যে কি কাজ চলবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। 14 দলের শরিক নেতারা বলছেন, আলোচনা অতীতেও হয়েছে, কিন্তু জোটকে সত্যিকার অর্থেই কার্যকরী রাখতে আলোচনা ফলপ্রসূ হওয়া জরুরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। হজ যাত্রীদের ভিসা জটিলতা কমে এলেও এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8টি এজেন্সি। এতে আটকে আছে প্রায় 20,000 মানুষের হজযাত্রা। হজ এজেন্সি মালিক সমিতি বলছে, নিবন্ধিত এজেন্সির বাইরে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছে অনেকে। ধাপে ধাপে দেয়া হচ্ছে টিকিটের পে অর্ডার। আর হজ কর্তৃপক্ষ বলছে, নোটিশ পাওয়ার পরও টিকিট নিশ্চিত না করলে নেওয়া হবে ব্যবস্থা। এম এ আজিমের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হতে পারে পবিত্র হজ। 9 মে থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন 41,946 জন। নিবন্ধিত বাকি 42,826 জনের মধ্যে এখনও টিকিট পাননি অন্তত 20,000। অভিযোগ, টিকিট প্রদানে গড়িমসি করছে এজেন্সিগুলো। আমাদের 12 জুন লাস্ট ফ্লাইট, সেই হিসেবে প্রত্যেক হজযাত্রী পূর্ব থেকেই তাদের ভিসা যেহেতু শেষ হয়ে গেছে, এখন টিকিটও যেন পেয়ে যায় সে বিষয়টি আমরা চেষ্টা করছি। হজ কর্তৃপক্ষ বলছে, টিকিট নিশ্চিতে এ পর্যন্ত 8টি এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা নিরসন না করলে নেওয়া হবে ব্যবস্থা। 8টি এজেন্সি যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি, এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। প্রতিবারই হজ মৌসুমে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এবারও বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দেশ টিভি। ঠিকানা কাকুলির ফুলু টাওয়ারের 8 তলায় বলা হলেও সেখানে অস্তিত্ব মেলেনি অভিযুক্ত নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির। তাদের ফেসবুক পেজে দেয়া নম্বরটিও বন্ধ, সম্ভব হচ্ছে না। অবশ্য দায়সারা জবাব হাব সভাপতির। বললেন, প্রতারণাকারীরা নিবন্ধিত এজেন্সি নয়। গ্রামের সহজ সরল মানুষ তাদেরকে টাকা দিয়ে অনেকটা সহজে হজে যেতে চান, যাতে কষ্ট না করতে হয়। তারা বাড়ির পাশে আছে, খোঁজখবর নেওয়া যায় দ্রুত, তারা যোগাযোগ করে বেশি এরকম। কিন্তু আমি মনে করি এটা সঠিক না। হজযাত্রীগণ এটা কেউ যদি সহযোগিতাটা নেন, ওনারা ভুল করছেন। কিছু প্রতারক নিবন্ধিত এজেন্সির কথিত মালিক দাবি করে প্রতারণা করে আসছে বলেও দাবি তার। মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে মালিককে। আমি কেউ যদি বলে যে আমি মালিক, এটা তো গ্রাহ্য না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। মহাসড়ক এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। মন্ত্রীর ঘোষণার পরও পরিস্থিতির উন্নতি না হয় হতাশ সাধারণ মানুষ। ট্রেনের একটি সিটের জন্য টিকিট কাটতে হয় কখনো 2টি, আবার কখনো 4টি। কমলাপুরে ট্রেনের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে এমন অনিয়ম। আর এই অনিয়মের নেপথ্যে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডিং কর্পোরেশন। এমন অভিযোগে রেলের পক্ষ থেকেও দেখা যায়নি কোনো পদক্ষেপ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট, ক্যামেরা ছিলেন সানোয়ার সনি।
কমলাপুর রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার সহ 4টি ট্রেনের টিকিট কাউন্টারের সামনের এই দীর্ঘ লাইন টিকিটের জন্য। যারাই টিকিট নিয়ে বের হচ্ছেন তাদের হাতে দেখা যায় কয়েকটি টিকিট। এখানেই বাধে রহস্য। এমন কয়েকজনের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রেনের এক সিটের বিপরীতে টিকিট কাটতে হয় 3 থেকে 4টি। তিতাস ট্রেন রেগুলার এমন করে 3টা নিলে পরে সিট সন থেকে একটা দেয় আর 2টা এক্সট্রা দেয়, একটা পাই টাকা দিতে হয় 3টে, মানে 4 আছে না, তাহলে 4টা সিট দেবো না, সিট দেয় না, একটা সিট ছাড়া দিছে। গন্তব্যে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত এখানকার চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম প্রকাশ্যে চললেও নীরব ভূমিকায় প্রশাসন। অবশ্য এ নিয়ে 2022 সালের 30 আগস্ট দুদক অভিযান চালালেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে টিকিটের এমন অনিয়ম। হাতে নাতে টিকিট বিক্রেতাকে ধরলেও উল্টো নিজের সাফাই গাইতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনারা তো সমস্যা কি ভাই, জেমি করেন, আপনারা লোক ডাক দেন। ট্রেনগুলো পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান মেসাস এসআর ট্রেডিং এর ব্যবস্থাপনায়। এর মধ্যে তিতাস কমিউটার আখাউড়া ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া পথে মোট 4 বার যাতায়াত করে ট্রেনটি। 4 বারে প্রতিদিন অন্তত 5000 যাত্রী যাতায়াত করেন। সেই হিসেবে টিকিটের সর্বনিম্ন মূল্য 105 টাকা হারে দিনে প্রায় 5 লাখ টাকা আর বছরে হাতে নেওয়া হচ্ছে 200 কোটি টাকা। এমন অনিয়মের বিষয়ে মেসাস এসআর ট্রেডিং এর অফিসে দেশ টিভি টিম। প্রতিষ্ঠানের কর্ণধার সালাউদ্দিন রিপনকে অফিসে পাওয়া না গেলেও মুঠোফোনে এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন। কোনো ভাই সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পেয়ে থাকি সাথে সাথে আমাদের স্টাফ হইলে অ্যাকশনে যায়, একেবারেই চাকরিচ্যুত কোনো কথা নেই, কারণ এই জায়গায় আমাদের নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। টিএম ট্রেডিং এর অফিসের নিচে নামতেই প্রতিষ্ঠানের এক কর্মচারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অনিয়মের বিষয়ে অবহিত নন তিনি। তবে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি যদি অফিসারদেরকে বলি এটা দেখতে পারি। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এক অভিযানেই দুটি 8000 ফুট উচ্চতার পর্বত শৃঙ্গ জয় করে রেকর্ড করলেন বাংলাদেশের বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের পর লোৎসে স্পর্শ করার গৌরব অর্জন করেন তিনি। এর মধ্যে বেজ ক্যাম্পে পৌঁছে গেছেন বাবর। আগামী 3 জুনের মায়ের কাছে পৌঁছে যাবেন চট্টগ্রামের এই স্মাইলিং ঘোস্ট। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের স্বপ্ন যারা দেখেন তারাই জানেন অদম্য সাহস এবং কতটা কাঠখড় পোড়াতে হয়। তবে প্রতিকূলতা মারিয়ে অসম্ভবকে সম্ভব করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। পেশায় একজন চিকিৎসক হয়েও 6ষ্ঠ বাংলাদেশি এভারেস্ট জয়ীর খেতাব এখন তার। 19 মে সকালে এভারেস্ট চূড়ায় পৌঁছান বাবর। এর মধ্য দিয়ে 11 বছর পর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা পড়ল কোনো বাংলাদেশির। শুধু এভারেস্ট জয় করেই ক্ষান্ত হননি বাবর। এভারেস্টের পর আরও এক মাইল ফলক স্পর্শ করলেন তিনি। 21 মে তিনি জয় করেন পৃথিবীর 4র্থ বৃহত্তম পর্বতশৃঙ্গ লোৎসে, যার উচ্চতা 8516 মিটার, অর্থাৎ 17364 মিটার পর্বত আরোহণ করতে হয়েছে বাবরকে। সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে দেশের প্রথম এর ডাবল হেডার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান মঙ্গলবার ভোর 5টা 50 উড়ান বাংলাদেশের পতাকা। শরীরকে যেন শরীরই মনে করেন না বাবর। এক অভিযানে শরীরকে বিরাম না দিয়ে শুরু করেন লোৎসে জয়ের যাত্রা। তাই তো বন্ধু মহলে তার পরিচিতি স্মাইলিং ঘোস্ট। এভারেস্ট থেকে নেমে এসে রোববার রাতে ক্যাম্প 4-এ বিশ্রাম নেন। তারপর সোমবার রাতে লোৎসের উদ্দেশ্যে রওনা। এভারেস্ট থেকে লোৎসের যাত্রা কেমন ছিল বাবরের, সেই গল্প শোনান এই অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। করে সে নেমে আসা হচ্ছে ক্যাম্প 4-এ। ক্যাম্প 4-এ আসার পর যেটা পরিকল্পনা ছিল, সে ক্যাম্প ওই দিন রাতেই সে লোৎসের দিকে রওনা দিবে। ওইখানেই সে অক্সিজেন নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে সে একদিন শক্তি অর্জন করে। গত পরশুদিন রাতে সে আবার রওনা দিয়ে সে বাংলাদেশের সময় 6টা 5-এ সে যখন পৌঁছায়, তখন যেহেতু 1-1.5 ঘন্টা আগে পৌঁছে গেছে, আমরা বুঝতে পারি যে হি ইজ ফাইন। তবে বাবরের এই যাত্রা মোটেও সহজ ছিল না। স্পন্সরের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছিল তাকে। থাকলে হবে কি, এই যে টাকা জোগাড় করার টেনশনে মূল যে ফোকাস, ক্লাইম্বিং এর ফোকাস, সেটার হয়ে উঠছিল না। ওর ডিস্টার্ব ছিল, রাতভর ঘুমাতে পারছে না।
তো আমরা যেটা করি সেটা হচ্ছে ওকে এই এনভায়রনমেন্টে মুক্তি দিতে বললাম যে বাকিটা আমরা দেখছি, তুই চলে যা। বাবরের গৌরবোজ্জ্বল সাফল্যের শুভেচ্ছা সিক্ত করেন নেটিজেনরা। তাকে স্বাগত জানিয়েছেন 2 পর্বতারোহী নিশাত মজুমদার ও এম এ মুহিত। একই সাথে করেছে 3 দিনের ব্যবধানে এই 8,000 মিটার অর্জন করলো। এটা খুবই একটা সম্মানের বিষয় পর্বতারোহীদের কাছে। স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয় না থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় তা আঙ্গুল দিয়ে দেখিয়েছেন বাবর আলী। তার জয় 18 কোটি বাংলাদেশের জয়। এরই মধ্যে তিনি সফলভাবে বেস ক্যাম্পে পৌঁছেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে 3 জুনের মধ্যেই দেশে ফিরবেন বাবর আলী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণার তোয়াক্কা না করেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে ঝুঁকিপূর্ণ এই যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ চান মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শুধু রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিলেও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধের ঘোষণা দেন। তবে দেশের মহাসড়ক জুড়ে পুরোই উল্টো চিত্র। বেশিরভাগ মহাসড়কেই দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই ঝুঁকিপূর্ণ যান। লাইসেন্সবিহীন এসব যান চালকদেরও নেই কোনো প্রশিক্ষণ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত এসব অবৈধ যান। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব যান। থানাতে ছুটে আনলে 3,000-5,000 লাগে, আর এক সপ্তাহ 2 দিন 3 দিন বন্ধ রয়ে গাড়ি। রাস্তায় তো পুলিশের বিভিন্ন জায়গায় আটকায়, সব জায়গায় জিডিও লাগে, মানে অনেক বেশি বেশি। একজন 10 টাকা 30 টাকা 50 টাকা। গাজীপুরের মহাসড়কগুলোতেও অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। পুলিশের বিরুদ্ধে রয়েছে ডাম্পিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগও। যানজট করতেছে এবং অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে। পুলিশে উদ্যোগ নিলেও দইরা নিয়ে যায়, আবার টাকার বিনিময়ে সকালে দইরা নিলে আবার বিকালে চাইরা দেয় টাকা খায়া। ঠিক আছে, তাহলে এগুলো উচ্ছেদ হবে কিভাবে? কুষ্টিয়ার মহাসড়কেও দাপট ব্যাটারি চালিত অটোরিকশা আর নছিমন করিমনের মতো 3 চাকার অবৈধ যানের। গত 2 মাসে এসব অবৈধ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে এ জেলায় অবৈধ যান রয়েছে প্রায় 4,500। রংপুরের মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পুলিশের অভিযান ও মামলার পর কিছু সময়ের জন্য চলাচল সীমিত হলেও 2-1 দিন পরেই সড়কে থাকে এসব যানের সরব উপস্থিতি। আমাদেরকে কিছু মনেই করে না 3 চাকা, এটাই রিস্ক, এবং আমাদের জানের উপর আমাদের রিস্ক দায় এটা দিয়ে। মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণে 3 হুইলার চলে। তো আমরা আমাদের যে সক্ষমতা আছে হাইওয়ে পুলিশ এই অঞ্চলের, এটা দিয়ে আমরা মহাসড়ক থেকে 3 হুইলার ধীরে ধীরে সরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। সাভার ও নারায়ণগঞ্জেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহা সামনে রেখে বেড়েছে খামারিদের ব্যস্ততা। এ নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হাসান, যেমনটি বলছিলাম, ঈদকে সামনে রেখে খামারিরা বেশ ব্যস্ত সময় পার করছে। এই মুহূর্তে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন খামারিরা? স্নেহা, আপনি জানেন যে কোরবানি যতটা সামনে দিকে এগেছে তত এই পিরোজপুরের খামারে ব্যস্ত হয়ে পড়েছে তাদের গরুকে পরিচর্যার জন্য। এবং কোরবানিকে সামনে রেখে কিন্তু পিরোজপুরের বেশ কিছু খামারিরা তাদের গরুকে প্রস্তুত করছেন এবং তারা এই সামনের সপ্তাহ থেকেই তাদের বিভিন্ন হাটে এই গরুগুলো উঠাবেন যাতে করে কোরবানির সময় বিক্রি হয়। আমি একটি বিষয় বলে রাখি যে পিরোজপুর জেলায় মূলত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতো পিরোজপুর জেলায় গরুর সংখ্যা হচ্ছে 46,497টি কোরবানির যোগ্য পশু রয়েছে এবং পিরোজপুরের চাহিদা রয়েছে প্রায় 40,000-এর মতো। এবং আমি বলে রাখি যে পিরোজপুরে আমি যেখানে অবস্থান করছি সেখানে একটি গরুর খামার, এখানে বেশ কিছু গরু পরিচর্যায় ব্যস্ত রয়েছে খামারিরা এবং তারা বলছে যে কোরবানিকে সামনে রেখে বেশ কিছু গরু প্রস্তুত করছে এবং তারা এখানে খাবারের দামটা, বিশেষ করে গো খাদ্যের দামটা, বিভিন্ন ফল ভুসি সহ বিভিন্ন প্রকার খাবারের অনেকটাই দামটা বৃদ্ধি পেয়েছে। আমি এখন কথা বলছি একজন খামারের সাথে যে আপনার যে এই যে গরুর চাষে করছেন, আপনি কি কি অবস্থা কি বলছেন? বর্তমানে অবস্থা হয়েছে বিশেষ করে এই খাবারের অতিরিক্ত দাম,
দ্বিতীয় কথা হচ্ছে গরুর গরম, মানে প্রচুর পরিমাণে গরম, যে গরমে গরুগুলা খাবার কম খায় এবং তাদের স্বাস্থ্য খুব কম হয়, বাড়ে খুব কম। গরমের জন্য তারা মানে খাবার ঠিক মতো খাইতে পারতেছে না, তারা শান্তিতে থাকতে পারতেছে না, খুব অসুবিধা হইতেছে। আর খাবারের দাম তো বলছি, খাবারের দাম অনেক, যেহেতু এজন্য এভাবে যদি খাবারের দাম বাড়তে থাকে তাহলে খামারিদের গরু পালা খুব বেহাল হয়ে যাবে। আর বিশেষ করে যদি বাইরের আরেকটা বিষয় বলে রাখি যে খামারিরা একটা বিষয় মানে কঠিন ভাবে জোর দাবি করেছে যে এই কোরবানিকে ঘিরে যদি বিশেষ করে ভারতীয় গরু যেন প্রবেশ না করে এই এলাকায়, যদি প্রবেশ না করে তাহলে মোটামুটি এই খামারিরা মোটাও তাদের গরুর দামটা তুলনামূলক ভাবে পাবে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এই কোরবানিকে ঘিরে যে পশুগুলো তারা চাষবাস করতে তাদের সুস্থতার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছে তারা। না, মূলত এই ছিল আমার কাছ থেকে কোরবানির পশুর বিষয়ে সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কোরবানি ঈদ সামনে রেখে গরু খামারিদের ব্যস্ততার খবর। সংবাদ সকাল আরো থাকছে। দ্বিতীয় টি-20তে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ভুল ত্রুটি শুধরে জয়ের জন্য মরিয়া টাইগাররা। সিরাজগঞ্জের তারাশের মেরিনা খাতুনকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবেদনের দীর্ঘ সময় পর মেরিনার এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্য সহ মুক্তিযোদ্ধারা। এবার মেরিনাকে মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা দেওয়ার দাবি তুলেছে তার পরিবার। সাইমুদ্দিনের প্রতিবেদন। 1971 সালে পাক সেনা ও তার দোসরদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। লোকলজ্জার ভয় উপেক্ষা করে শেষ পর্যন্ত মেরিনার জন্ম দেন এ বীরাঙ্গনা নারী। 2018 সালে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা খেতাব পান পচি বেগম। এরপর 2022 সালে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পেতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেন মেরিনা। পরে তাকে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মন্ত্রিসভার অনুমোদনের পর যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দিয়ে চিঠি দেয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এক স্বীকৃতিতে বাবার নাম অজ্ঞাত রেখেই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন মেরিনা। রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে খুশি মেরিনার পরিবার। কত দুঃখ কষ্ট বেদনা বুকে চাপা নিয়ে আসি, এটা বলার মতো না। যুদ্ধ শিশুর যে রাষ্ট্রীয় স্বীকৃতি আমার ওয়াইতে রাষ্ট্রীয় স্বীকৃতি হয়েছে, এই জন্যে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞ জানাই। আমার মা একজন শিশু মুক্তিযোদ্ধা, আমরা এটা এখন গর্ব করে বলতে পারবো। আর আমার মা যে এটা পাইছে, এটা অতি দ্রুত কার্যক্রম সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কারোজোড়া আবেদন জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের মতো তাকে ভাতা দেওয়ার দাবি যুদ্ধ শিশু মেরিনার। আমার স্বামী এই যে ঈদের রাইতে হলে পারমিন স্ট্রোক করেছে, করে হাত গেছে, কান গেছে, তার জন্য যদি আমার স্বামী এল্লা চিকিৎসার ব্যাপারে, আমি তো টাকা পয়সা চিকিৎসা করতে পারতেছি না, তো আমার ভাতাটা যদি হয় আসে তাহলে আমি এলা সুবিধা পাবো, তাহলে আমার স্বামীকে এলা চিকিৎসা করতে পারবো। সরকারের নির্দেশনায় প্রশাসন যুদ্ধ শিশুর দেখভাল করার আশ্বাস দিয়েছেন তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা। সরকার যেভাবে নির্দেশনা দেয়, যেভাবে আদেশ দেয়, ওইভাবে এই যুদ্ধ শিশুকে আমরা দেখভাল করার চেষ্টা করব। মেরিনার মাসিক ভাতা প্রদানের দাবিকে সমর্থন জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সাইমুদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ।